দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তখন বলা হচ্ছিল ছাত্র জনতা যেভাবে ঢাকামুখী হচ্ছে তাতে গণভবন ঘেরাও করতে তাদের সময় লাগবে সর্বোচ্চ ৪৫ মিনিট। আর এই ৪৫ মিনিটই দেশ ছাড়ার জন্য সময় পাবেন। এরপর তড়িঘড়ি লাগেজ গুছিয়ে হেলিকপ্টারে ভারত চলে যান শেখ হাসিনা। চেয়েছিলেন ক্ষমতা ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ রেকর্ড করে যেতে, সেটাও সময় পাননি। কেন আরও আগ থেকে গোয়েন্দা সংস্থা পরিস্থিতি এমন হবে আজ করতে পারেনি তা নিয়ে বিবিসি বাংলায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন ওবায়দুল কাদের। আর এটা ওইটা না, কাপড় তিনি বলেন ৫ আগস্ট খুবই পরিকল্পিত এবং সুসজ্জিতভাবে বিস্ফোরণের মতো তাদের পতন ঘটানো হয়েছে। এ বিষয়ে একেবারেই আজ করতে পারেননি বা সেভাবে চিন্তা করা হয়নি। তিনি মনে করেন ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি। তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয় উঠে এসেছে। বাংলাদেশে ছিলাম ৩ মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের পর বিবিসি বাংলায় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তুলে ধরেছেন ৪ আগস্ট রাতে তাদের অবস্থান কি ছিল, সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন কিনা, এমনকি তিনি আসলে কখন বুঝলেন যে এখন গা ঢাকা দিতে হবে। এসব প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন ওবায়দুল কাদের। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে কাদের এখনও বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকার কথা দাবি করেছেন। বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখানে থেকেই মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের ৩ মাস তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত ৩ মাস পর গত বছরের নভেম্বরে তিনি নিরাপদে দেশ ছেড়ে গেছেন। ওবায়দুল কাদের বলেছেন তারা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাবেন তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে। ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন তাদের সরকারের পতনের আন্দোলনকে গণ উত্থান বলা সঠিক হবে না। এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির। অথচ শেখ হাসিনার শাসনের পতনের আগের দিন পর্যন্ত প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলন করে দল ও সরকারের পক্ষে বক্তব্য তুলে ধরতেন ওবায়দুল কাদের। আন্দোলন দমনে আওয়ামী লীগ ছাত্রলীগকে মাঠে নামানোর প্রশ্নে তিনি বলেন সে সময়ের বক্তব্য উত্তেজনা বাড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ভেতরেও তাকে ঘিরে ছিল নানা আলোচনা সমালোচনা। তার মতে সরকার পতনের আভাস আগেই পেয়েছিলেন, তবে এটা নিয়ে নানা জনের নানা অভিমত ছিল। এটা আসলে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপরে সিভিল ব্যুরোক্রেসি, পার্টির এমপি, মিনিস্টার অনেকেই ছিলেন। এই ধরনের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে একেবারে ৫ আগস্টে যেভাবে একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অত্যন্ত অর্গানাইজড ওয়েতে, সেটা সেভাবে চিন্তা করা হয়নি। তিনি মনে করেন ইন্টেলিজেন্স এই বাস্তবতাটাকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি। তার কথায় গোয়েন্দাদের ঘাটতির বিষয় এসেছে। অমিত হাসান রবিন। ভারতের সঙ্গে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সখ্যতা দীর্ঘদিনের। তার শাসনামলে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। তবে অভিযোগ রয়েছে প্রধানমন্ত্রী থাকাকালে বিতর্কিতভাবে ফারাক্কা চুক্তি, ছিটমহল বিনিময়, তিস্তা চুক্তিতে নমনীয়তা এবং ট্রানজিট সুবিধার মতো ভারতকে একাধিক একতরফা সুবিধা দেন শেখ হাসিনা। বাংলাদেশের স্বার্থবিরোধী এসব সিদ্ধান্তের মাধ্যমে শেখ হাসিনা ভারতের কাছে আত্মসমর্পণমূলক নীতি অনুসরণ করছেন বলেও সমালোচনা করে বিরোধী দলগুলো। তবে এসবের তোয়াক্কা না করে ভারতপ্রীতি বজায় রেখেছেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ বাঁচাতে ভারতেই আশ্রয় নেন হাসিনা। জুলাই আগস্টের সেই আন্দোলনে হাজারেরও বেশি মানুষকে হত্যার পরও শেখ হাসিনা ভারতে আশ্রয় পাওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন বিতর্কের জন্ম দেয়।
এর মধ্যেই শেখ হাসিনার অপকর্মের বিচার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে বিভিন্ন মহলে বারবার দাবি উঠেছে। এসব দাবির মুখে হাসিনাকে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে পরিষ্কার কোনো বার্তা দেয়নি ভারত। এমনকি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নয়াদিল্লির নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ। ভারতীয় শীর্ষ পর্যায়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এই পলাতক স্বৈরশাসককে ফিরিয়ে না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে নয়াদিল্লি। শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে ভারত কোনো বাধ্যবাধকতা বা চাপের মধ্যে নেই বলেও গণমাধ্যমটিকে জানিয়েছে ভারতের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে দেশটি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এমন দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করে আসছে অন্তর্বর্তী সরকার। তাই ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ভারতের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মনোভাব নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন ভারত বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ চন্দন নন্দী। এপিবি আনন্দকে তিনি বলেন, ডক্টর ইউনূস স্পষ্টভাবে একজন ভারত বিরোধী। নয়াদিল্লি যতই দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করুক না কেন, ভারতের সঙ্গে সংঘাতের পথেই চলছেন তিনি। এদিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে নেমেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অবনতির পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যও কমেছে। এছাড়াও সীমান্তে উত্তেজনার ঘটনা প্রায় প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনাকে যদিও সত্যিই ভারত দীর্ঘমেয়াদে আশ্রয় দিতে চায়, তাহলে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে বলেও ধারণা করা হচ্ছে। Introducing first 5 মাস আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলায় একটি বাড়িতে ওঠে 3 জন মানুষ। তাদের আচরণ ও চলাফেরা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এর মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের পর থেকে অপরিচিত 3 জনকে নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। এক পর্যায়ে ওই বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের নেতা অরুণ ব্রহ্ম। এরপরই বাড়িটিতে হানা দেয় পুলিশ। মঙ্গলবার উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের বাসুদেব মোড় এলাকায় একটি বাড়ি থেকে 3 জনকে আটক করে জগদ্দল থানা পুলিশ। তারা বিগত 5 মাস ধরে তিতাস মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান ও পলাতক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়ার বাসুদেব মোড় এলাকায় তিতাস মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে গত 5 মাস ধরে অবস্থান করছিলেন ওই 3 বাংলাদেশি। একই বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস জানিয়েছেন, আটক 3 জন তিতাস মণ্ডলের পূর্ব পরিচিত। তারা বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন। অনুরোধের দাবি, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রাণনাশের আশঙ্কা থাকায় তারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তবে এটি প্রথম ঘটনা নয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ভাষ্য, অতীতেও ওই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা যাওয়ার নজির রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে তাদের সবার কাছে বৈধ পাসপোর্ট ও ভারতীয় ভিসা ছিল। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মাখামাখি খুব বেশি দিন টিকলই না। কয়েক মাসের ব্যবধানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়, আর এখন তারই খেসারত দিচ্ছেন মাস্ক। প্রথমে ছাড়তে হয় ট্রাম্প প্রশাসন। এবার ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ানোয় ক্ষতি হলো কোটি কোটি টাকারও। মাস্কের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ট্রাম্প মুখ খুলতেই এত বড় বিপদে পড়েছেন মার্কিন এই ধনকুবের। যুক্তরাষ্ট্রের নির্বাচন মানেই কারি কারি টাকার খেলা, আর সেই টাকা জোগাতে এবার বেশ হিমশিম খাচ্ছিলেন ট্রাম্প।
তখনই এগিয়ে আসেন মাস্ক। তার কোটি কোটি টাকাই ট্রাম্পকে নির্বাচনী তরি পার হতে সাহায্য করে। ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাগ। সময় এই দুইজনের জোটের কারণে রাজনীতির ময়দানে বাজি ধরেও লাভবান হয়েছিলেন মাস্ক। হু হু করে বেড়েছিল তার প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও। কিন্তু কয়েক মাসের ব্যবধানে বদলে যায় ট্রাম্প মাস্কের সম্পর্ক, যার এক ঝলক দেখা মিলল বৃহস্পতিবার। মাত্র কয়েক ঘন্টায় রীতিমতো ধস নামে টেসলার শেয়ারে। মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের 14% শেয়ারের দরপতন ঘটে এদিন, যার ফলে একদিনেই $150 বিলিয়ন বেশি ক্ষতি হয় মাস্কের। এটি টেসলার ইতিহাসে একদিনে বাজার মূল্যের সবচেয়ে বড় দরপতন। এমনকি একদিনে আর কোনো প্রতিষ্ঠান শেয়ার বাজারে এত বড় ক্ষতির মুখে পড়েনি কখনো। ওভাল অফিসে বসে বৃহস্পতিবার টেসলার সিইও মাস্কের প্রকাশ্য সমালোচনা করেছিলেন ট্রাম্প। এর কয়েক ঘন্টার মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে দুজনের। এক্ষেত্রে ট্রাম্প বেছে নেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল, আর মাস্ক লিখেন এক্সে। মূলত ট্রাম্পের প্রস্তাবিত কর ছাড় ও ব্যয় বিলের বিরোধিতা ঘিরেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ট্রাম্প মাস্ক। মাস্ক দাবি করেন বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণকে $36.2 ট্রিলিয়ন পর্যন্ত বাড়াবে। এ নিয়ে ট্রাম্প শুরুতে নীরব থাকলেও বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, আমি ইলনের আচরণে খুবই হতাশ। আমাদের সম্পর্কটা একসময় ভালো ছিল, এখন আর হবে কিনা জানি না। মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত সরকারি চুক্তি বাতিলেরও হুমকি দিয়েছেন ট্রাম্প। আর মাস্ক পাল্টা জবাবে ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানান। আহমদুল্লাহ শিকদার। ভারতের সঙ্গে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনার সখ্যতা দীর্ঘদিনের। তার শাসনামলে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানকে আবারও আন্তর্জাতিকভাবে অপমানিত করার কৌশল হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় প্রথম সারিতে আছে ইরানের নাম। এমন ঘোষণার পরপরই ক্ষোভে ফুঁসছে তেহরান। ট্রাম্পের দাবি এই নিষেধাজ্ঞা বিদেশি সন্ত্রাসবাদ ও আমেরিকার নিরাপত্তা হুমকি ঠেকানোর জন্য জরুরি পদক্ষেপ। তবে ইরান বলছে এটি একটি রাজনৈতিক প্রতিশোধ, যার মাধ্যমে তাদের আন্তর্জাতিকভাবে একঘরে করতে চায় যুক্তরাষ্ট্র। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সিদ্ধান্তের মাধ্যমে আসলে কি হাসিল করতে চাইছেন ট্রাম্প? গত 4 জুন ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে 12টি দেশের উপর যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় শুরুর দিকে রয়েছে ইরানের নাম। বিশ্লেষকরা বলছেন, মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে ইরান সবসময়ই ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তু ছিল। 2017 সালে মুসলিম ব্যান নামে পরিচিত ভ্রমণ নিষেধাজ্ঞায়ও ছিল দেশটি। ট্রাম্পের নতুন অভিবাসন নীতির ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের জনগণ। এই ভ্রমণের নিষেধাজ্ঞা একটি ভুল পদক্ষেপ, বিশেষ করে ইরানিদের জন্য। আমি ট্রাম্পকে বলতে চাই, মিস্টার ট্রাম্প, আপনার লক্ষ্য কি আপনার পরিকল্পনা, কেন আপনি এসব করছেন, আর কি পেতে চান? ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে নিষেধাজ্ঞা ও শক্তি খাটিয়ে আমাদের উপর চাপ সৃষ্টি করা। কিন্তু তিনি বোঝেন না, যতই চাপ দিন, নিষেধাজ্ঞা চাপান, আমরা আরও শক্তিশালী হই। শেষ পর্যন্ত আমরা টিকেই থাকব। নির্ধারিত সময়ের পর ইরান সহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের নতুন করে ভিসা দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। 9 জুনের আগে ইস্যুকৃত মার্কিন ভিসা বাতিল করা হবে না, কিন্তু এরপর নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশের কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা আরোপের সম্পূর্ণ প্রক্রিয়ায় নিজেদের দেশকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করায় বহুগুণে বেড়েছে ইরানিদের ক্ষোভ। তবে অনেকেই মনে করেন ইরান সরকারের উপরও পড়বে পরিস্থিতির দায়। সত্যি বলতে আমি জানি না এই নিষেধাজ্ঞার কারণ কি। মার্কিন নীতিগুলো আমি ঠিক বুঝতেও পারি না, কিন্তু এর পরিণাম স্পষ্ট। আরও নিষেধাজ্ঞা, আরও অর্থনৈতিক চাপ, হাজারো স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, আরও অনেক কিছুর প্রভাব পড়বে। এই ধরনের নীতি সবসময় আমাদের জনগণের উপরই আঘাত হানে। সরকারের তো কিছু হয় না, সরকার ঠিকই ইচ্ছে মতো চলে, আমরা মাঝখানে পড়ে সবকিছু সহ্য করি।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ককে আরও নিচে নামাবে না, বরং এটি উস্কে দেবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা। তবে একেবারে নিরাশ হতে চান না অনেক ইরানি। আমি মনে করি এমন সিদ্ধান্তগুলোর বেশিরভাগই দুই দেশের রাজনৈতিক সম্পর্কের সাথে জড়িত। এটি একটি অস্থায়ী পদক্ষেপ, আর ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না। আগেও ট্রাম্প এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু সেসব দীর্ঘস্থায়ী হয়নি। শিক্ষার্থীরা বড় কোনো সমস্যায় পড়বে বলে আমি মনে করি না। দ্বৈত নাগরিকত্ব যাদের আছে তাদের কিছু ঝামেলা হতে পারে, তবে এই সিদ্ধান্ত স্থায়ী হবে সেটা ভাবছি না। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা শুরু হওয়ার পর অভিবাসন নীতির কঠোরতা এটাই প্রথম নয়। চলতি বছরের শুরুতে শত শত ভেনেজুয়েলান অভিবাসীকে এল সালভাদরে ফেরত পাঠানো হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে ভর্তি বাতিল, অনেক শিক্ষার্থীকে বের করে দেয়া সহ কঠোর চাপ প্রয়োগ করছে হোয়াইট হাউস। নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা সেই ধারাবাহিকতারই অংশ হলেও এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরান। এমন পরিস্থিতিতে তেহরান ওয়াশিংটন বৈরী সম্পর্কে যোগ হবে বাড়তি তিক্ততা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে ইতিবাচক ফলাফলে আশাবাদী বিএনপি। দলটির প্রত্যাশা, ধারাবাহিক এই আলোচনা শেষে অন্তর্বর্তী সরকার শিগগিরই তাদের মতামত প্রকাশ করবে। দর্শক, একুশে টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও জানান, ডিসেম্বরে নির্বাচন নিয়ে জনগণের মতামত চাইবে বিএনপি। বিস্তারিত মাইলা ইসলামের প্রতিবেদনে। নির্বাচন ঘিরে চলমান অস্থিরতার মধ্যেই ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করল বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো। বৈঠকের ফলাফল নিয়ে কতটা আশাবাদী বিএনপি, এমন প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফলাফল জনপ্রত্যাশার পক্ষে থাকবে এমনটাই আশা তাদের। যে সমস্ত সংস্কার প্রস্তাব বিভিন্ন সেক্টরে আমরা এগ্রিড হয়েছি, ঐক্যমত্য হয়েছে, সেগুলো হয় অর্ডিন্যান্স অথবা নির্বাহী আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। তো সুতরাং নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো আগে চিহ্নিত করে যদি আমরা সংস্কারগুলো করে ফেলতে পারি, তো ডিসেম্বর নয় আরও আগেই নির্বাচন দেওয়া যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তাদের বিশ্বাস সরকার এই দাবির প্রতি সম্মান দেখাবে। যৌক্তিকভাবে যেটা নির্ধারণ করার দায়িত্ব সেটা তো প্রধান উপদেষ্টার উপরে বর্তায়, সেটা তো আমার মনে হয় খুব শিগগিরই সেটা দৃশ্যমান হবে। আমরা তো রোড ম্যাপ চেয়েছি, নির্বাচন তো সময় মতো হবে, নির্বাচনের রোড ম্যাপটা তো যখন এখনই দেওয়া যায়। সরকারে যদি ডিসেম্বরে নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে বিএনপির পরবর্তী অবস্থান নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জনগণের কাছে যাব, গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা আমাদের দাবি আদায়ের জন্য আমাদের কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকবে সেগুলো সব আমরা দেখব, এবং আমরা অবশ্যই গণতান্ত্রিক ভাষায় কথা বলব। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গত 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু হয়। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন। দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পাকিস্তান এখন আর শুধু পারমাণবিক শক্তিধরই নয়, হয়ে উঠছে আধুনিক স্টেলথ প্রযুক্তির আকাশ সম্রাজ্ঞী। চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান FC-31 অচিরেই যুক্ত হতে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর অস্ত্র ভাণ্ডারে। দ্য ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অত্যাধুনিক WS-19 ইঞ্জিন, AES এর রাডার, 400 কিলোমিটার দীর্ঘ পাল্লার PL-17 মিসাইল সহ নানা উন্নত প্রযুক্তিতে সুসজ্জিত এই যুদ্ধ বিমান ভারত পাকিস্তান সামরিক প্রতিদ্বন্দ্বিতায় বড় প্রভাব ফেলবে। এই প্রযুক্তিগত উৎকর্ষ পাকিস্তানের বিমান বাহিনীকে এমন এক স্তরে নিয়ে যাবে যা এতদিন কেবল কিছু উন্নত দেশের দখলেই ছিল। জেনেস ডিফেন্স উইকলিকে দেয়া এক সাক্ষাৎকারে এক পাকিস্তানি কর্মকর্তা নিশ্চিত করেন, চীন কয়েক মাসের মধ্যেই পাকিস্তানকে তাদের শেনিয়াং FC-31 গায়ের ফ্যালকন মাল্টিরোল স্টিলথ যুদ্ধ বিমান সরবরাহ শুরু করবে। এমনকি আমাদের পাইলটরা এরই মধ্যে চীনে প্রশিক্ষণে রয়েছে।
তবে ওই কর্মকর্তা জানাননি কবে এই বিমানের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অথবা পাকিস্তান ঠিক কতটি বিমান কিনছে। সামরিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের হাতে FC-31 আসা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ভারত বর্তমানে রাফাল এবং Su-30 MKI এর মতো 4.5 প্রজন্মের যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল। যদিও ভারত তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স মিডিয়াম কম্প্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রাম তৈরি করছে, যার প্রাথমিক পরীক্ষামূলক মডেল 2028 সালের মধ্যে প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। তবে পাকিস্তানের FC-31 এর দ্রুত সংযুক্তি কয়েক বছরের জন্য একটি সক্ষমতার ব্যবধান তৈরি করবে। ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল, কারণ তাদের আরেক প্রতিপক্ষ চীন এরই মধ্যে 200টিরও বেশি J-20 পঞ্চম প্রজন্মের স্থির যুদ্ধবিমান পরিচালনা করছে। এই প্রেক্ষাপটে ভারতের কৌশলগত মহলে একটি পঞ্চম প্রজন্মের বিমান যেমন Su-57 একটি অন্তর্বর্তী সমাধান হিসেবে কেনার প্রয়োজনীয়তা নিয়ে বিতর্ক চলছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1950-এর দশকের মাঝামাঝি থেকে যখন ভারত ও পাকিস্তান উভয়ই তাদের বিমান শক্তি তৈরি করা শুরু করে, তখন থেকে পাকিস্তান উন্নত পরবর্তী প্রজন্মের বিমান যুক্ত করার ক্ষেত্রে প্রায়শই ভারতকে ছাড়িয়ে গেছে। FC-31 এর এই আগমন সেই প্রবণতারই ধারাবাহিকতা। অবশেষে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে দীর্ঘ আলোচনার পরই এই ঘোষণা দেন তিনি। ফেব্রুয়ারিতে বাণিজ্য যুদ্ধ শুরুর পর দুই নেতার এবারই প্রথম সরাসরি কথা হলো। আলোচনায় খনিজ সম্পদ রপ্তানি এবং চীনা ছাত্রদের ভিসা সংক্রান্ত সাম্প্রতিক সমস্যাগুলো মিটেছে বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন। আরও জানান, আলোচনায় বাণিজ্যই ছিল প্রধান বিষয় এবং শিকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। চীনের ভাষ্যমতে শি জিনপিং যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে নেওয়া নেতিবাচক পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সেই সাথে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। বান্ডেল থাকলে প্রতি সিনেমানি 10 বছর ধরে চলা গ্রিক ও ট্রয়দের মধ্যকার যুদ্ধের মোড় এক মুহূর্তেই পাল্টে দেয় ট্রোজান হর্স। পালানোর ভান ধরে যখন গ্রিকরা পার্শ্ববর্তী দ্বীপে আশ্রয় নেয়, তখন গ্রিকদের ফেলে রাখা কাঠের ঘোড়া ট্রোজান হর্সকে বিজয় স্মারক হিসেবে দুর্গসম নগরীতে প্রবেশ করায় ট্রয়ের বাসিন্দারা। আর এই ঘোড়ার মধ্যেই লুকিয়ে থাকা যোদ্ধারাই বিপর্যয় ডেকে আনে ট্রয় নগরীর। মহাকবি হোমারের ইলিয়াডকে ট্রয় চলচ্চিত্র হিসেবে বড় পর্দায় দেখা যায় 2004 সালে। আর গেল 1 জুন ইউক্রেন রাশিয়া সংঘাতের মাধ্যমে ট্রয় যুদ্ধের নতুন সংস্করণ দেখল বিশ্ববাসী। এদিন অপারেশন স্পাইডার ওয়েবে রাশিয়ার 41টি এয়ারক্রাফট গুড়িয়ে দেয় কিয়েভের 117টি ড্রোন। 1.5 বছর ধরে ড্রোনগুলোকে রাশিয়ার অভ্যন্তরে কাঠের কেবিনের ভেতরে পাচার করে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। পরবর্তীতে 5টি সামরিক ঘাঁটির বাইরে থেকে চালানো হয় হামলা। দেশটির 5টি অঞ্চলে চালানো এই হামলাকে তাই ট্রোজান হর্সের সঙ্গে তুলনা করতে দ্বিধা করেননি ন্যাটোর সাবেক সুপ্রিম অ্যালাইড কমান্ডার। বিশ্লেষকরা বলছেন, প্রায় 3.5 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে অপারেশন স্পাইডার ওয়েব। By far the most significant attack that Ukraine has mounted to date against Russia's long-range strike forces. They're also one leg of Russia's nuclear deterrent. The air-launched cruise missile leg with what we would term AS-23 or KH-102 nuclear missiles or KH-101 conventional cruise missiles. নজিরবিহীন এই হামলার মাধ্যমে সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে ইউক্রেন। অন্যদিকে যুদ্ধবিরতির বিষয়ে দীর্ঘসূত্রিতার আশ্রয় নিচ্ছে রাশিয়া। পাশাপাশি ইস্তাম্বুলে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় উত্থাপন করা হয়েছে বেশ কিছু কঠোর প্রস্তাব। এমন পরিস্থিতিতে ট্রাম্পের ধৈর্যের বাঁধ যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে থমকে যেতে পারে মস্কোর প্রতি ওয়াশিংটনের আকুণ্ঠ সমর্থন। Trump spent months putting pressure only on the Ukrainians, even though the Ukrainians kept accepting whatever demands Trump made. Trump seems to be the only one who's now kind of figured out that Putin didn't want to make peace in the first place. That's why he invaded Ukraine. আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, ধ্বংসাত্মক এই অপারেশনে রাশিয়ার ক্ষতি ছাড়িয়েছে $700 কোটি, যা সফল করতে মাত্র $23.5 লাখ ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। নাফিয়া আরমান মনন, এখন। Perhaps you've heard of it, perhaps, which is headed by Elon Musk, who is in the gallery tonight. বন্ধুত্ব নাকি স্বার্থ ছিল জানা নেই,
তবে মার্কিন নির্বাচনের আগে দুজনের দহরম-মহরম নজর কাড়ে বিশ্বের। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে বড় অঙ্কের অনুদানই কেবল নয়, বিভিন্ন র্যালিতে সশরীরে উপস্থিতি ছিল ধনকুবের ইলন মাস্কের। স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ। রীতিমতো তার ছায়াসঙ্গী হয়ে ওঠেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেলেও মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্টের প্রতিটি সিদ্ধান্তে তার প্রভাব নজর এড়ায়নি। বিভিন্ন নীতিতে অন্ধ সমর্থন দিয়েছেন পরস্পরকে, সমালোচনার মুখে একে অপরের পক্ষে সাফাই গিয়েছেন। মার্কিন প্রশাসনে ১৩০ দিনের দায়িত্ব পালন শেষে মাস্কের বিদায় পর্বটিও ছিল মধুর, কিন্তু এরপরই যেন হঠাৎ কেটে গেল সেই সুর। বিবাদের সূত্রপাত ট্রাম্পের কর ছাড় ও ব্যয়ের পরিকল্পনা নিয়ে। এই ইস্যুতে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই, যা প্রকাশ্যে আসে গেল সপ্তাহে। মার্কিন প্রেসিডেন্টের বাজেট বিলকে জঘন্য আখ্যা দেন ইলন মাস্ক। বন্ধুর এমন আক্রমণাত্মক মন্তব্যের পর ছাড় দেননি ট্রাম্পও। গেল বৃহস্পতিবার ওভাল অফিসে এক সাক্ষাৎকারে স্পষ্টই জানান মাস্কের আচরণে হতাশ তিনি। আমি খুবই হতাশ। ইলন এই বিলের ভেতরের খবর বাকি প্রায় সবার চেয়ে ভালো জানতেন, সবকিছুই জানতেন। তখন তো তার কোনো সমস্যা ছিল না এটা নিয়ে। হঠাৎ কেন শুরু হলো? আসলে নিজেই তৈরি করেছেন এই পরিস্থিতি। ইলনের প্রতি খুবই অসন্তুষ্ট আমি। তাকে অনেক সাহায্য করেছিলাম। ট্রাম্পের বক্তব্য লাইভ চলাকালেই এক্স হ্যান্ডেলে টুইট করেন মাস্ক। দাবি করেন তার সহায়তা ছাড়া ২০২৪-এর নির্বাচনে ট্রাম্পের জয় সম্ভব হতো না। ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও আখ্যা দেন। জবাবে মাস্কের প্রতিষ্ঠানের সাথে সরকারি চুক্তি বাতিলের হুমকি দেন ট্রাম্প। বলেন বাজেটে অর্থ সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় ইলন মাস্ককে দেয়া ভর্তুকি আর চুক্তি বাতিল করা। নাসায় স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন ব্যবহারের সুযোগ নিয়ে পাল্টা হুমকি দেন মাস্ক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুজনের ঘনিষ্ঠতা কি সত্যি বন্ধুত্ব ছিল নাকি স্বার্থসিদ্ধি ছিল লক্ষ্য? মার্কিন গণমাধ্যমগুলো উপহাস করে বলছে, তবে কি সত্যি দ্য রোম্যান্স ইজ ওভার? ডরথি তাসরিন। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে টান টান বাণিজ্য উত্তেজনার মধ্যে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের ওয়াশিংটন দূতাবাস জানায় ট্রাম্পের অনুরোধেই ৫ জুন এই ফোনালাপ হয়। কি কথা হলো দুই নেতার মধ্যে, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ান্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছেন। চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তোলা শুল্ক নিয়ে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে ৫ জুন এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধেই এই আলোচনা হয়েছে, তবে এর বেশি বিস্তারিত তথ্য জানায়নি তারা। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ ফোনালাপ এমন এক সময় হলো যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতি দুটি দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত মে মাসে জেনেভায় দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের উপর থেকে সাময়িকভাবে শুল্ক কমাতে রাজি হয়েছিল। চুক্তি অনুযায়ী ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির উপর শুল্ক ১৪৫% থেকে কমিয়ে ৩০% করবে। অন্যদিকে চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫% থেকে কমিয়ে ১০% করবে। তবে গত ৩০ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, চীন ২ সপ্তাহ আগের শুল্ক কমানোর চুক্তিটি লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে এ ফোনালাপ বাণিজ্য যুদ্ধ বন্ধে নতুন আশার সঞ্চার করবে বলছেন বিনিয়োগকারীরা। বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এরপর থেকেই দুই দেশ একে অপরের পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে আসছিল। গত ১২ মে উভয় দেশ ৯০ দিনের জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছায়, যেখানে কিছু শুল্ক কমানোর কথা বলা হয়েছিল। এই চুক্তি সাময়িক স্বস্তি দিলেও দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য বড় সমস্যা, যেমন অবৈধ ফ্যান্টালিন বাণিজ্য,
তাইওয়ানের মর্যাদা ও চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত রপ্তানি নির্ভর অর্থনীতি মডেল নিয়ে উদ্বেগ রয়েই গেছে। और अभी एक और बड़े हमले की तस्वीर आई है। मिसाइल हमले से पूरी तरह दहल उठे यूक्रेन को लेकर ये एक और बड़ी खबर है। लुत्स्क में एयरक्राफ्ट कारखाने पर यह हमला बताया जा रहा है। सैन्य ठिकानों पर रूसी हमले की अगली तस्वीर, और ये ज़ेपोरिज़िया में रूस ने अटैक किया है। এই কান্না পেলে পুষে বড় করা প্রিয় প্রাণীটিকে অন্যের হাতে তুলে দেওয়ার। কখনো প্রিয় গরুটিকে জড়িয়ে ধরে কাঁদছেন, কখনো কাঁদছেন ভাই কিংবা ছেলেকে ধরে। চোখে মুখে পানি ছেড়ে গৃহস্থের সঙ্গে কাঁদছিল গরুটিও। চিত্রটি রাজধানীর গাবতলী গরুর হাটের। লায়ন নামের এই গরুটিকে শেরপুর থেকে রাজধানীর গাবতলী হাটে বিক্রি করতে এনেছিলেন নাজমুল হুসাইন ও তার পরিবার। বাজার পরিস্থিতি বিবেচনায় চাহিদার তুলনায় কিছুটা কম মূল্যে পেলেও সন্তোষজনক দামেই বিক্রি করেছেন গরুটি। কিন্তু ক্রেতার হাতে দড়ি তুলে দিতেই কান্নায় ভেঙে পড়ে নাজমুলের পরিবার। তাদের শোকে শোকাহত হয় অন্য ক্রেতা দর্শনার্থীরাও। আমার বোন জামাই একটা মানসিক রোগী, ওনার ছেলে একটা ছেলে, উনি একটা প্রাইভেট চাকরি করে, ওই চাকরির উপর ডিপেন্ড করে ওনার সংসার চলে। আমি অত কিছু দিতে পারি না। ওনারই এটা পশুটা সবচেয়ে বড় আশা ছিল যে ওকে আল্লাহ রাস্তায় দান করা। আমি পারবো না, ওই অন্য কেউ যাতে ওরে কুরবানিটা দিতে পারে। তো অনেক জল্পনা কল্পনা, 5 লাখ 7 লাখ 2 লাখ 3 লাখ 2.5 লাখ, এর মধ্যে ইতি টানলাম 4,40,000-এর মধ্যে। তা আমি দোয়া করি আল্লাহর কাছে যে সবচেয়ে বড় বিষয় হয়তো ওনার কাছে দান করে চাওয়াটা দোয়াটা ছিল যেহেতু কুরবানি হোক, আল্লাহ ওনার কুরবানিটা কবুল করছে। ওর জীবনটা হয়তো আমি মনে করি সার্থক, কারণ কষাই যদি কাটতো অনেকভাবে ভালোভাবে কাটতো। কুরবানিরা হয়তো অনেক যত্ন সহকারে করা হবে। আমি দোয়া করি যে এই বিত্তশালী এই কুরবানির জন্য আমার কাছ থেকে টাকার বিনিময়ে, যদিও টাকার বিনিময়ে আমার কাছ থেকে এই অর্থের বিনিময়ে এটা কিনে নিল, জিপটা কিনে নিল। আমার ভালোবাসা ওর, টাকা ওনার। আমার কুরবানি হতো উনি রক্ত দেখতে পারবো, আমি ওর রক্ত দেখতে পারবো না। লায়নের যে রক্ত, এটা আমার চোখে দেখা সম্ভব না। আমার সন্তানের আমি যতটুকু ভালো না বাড়ছি, ওর চেয়ে বেশি আমি লায়নের ভালোবাসি। একটা ছোটো ব্যবসা করি, এই ব্যবসার কাছ থেকে আমি রাত্রে অনেক সময় 11টা 12টা 1টা দিকে যাই। আমার 2টা সন্তান আছে। আমি चीन से निकली कुछ तस्वीरों के जरिए पता चला है कि चीन ने अपनी 5वीं पीढ़ी के J-35 स्टिल्थ लड़ाकू विमान के 2 वेरिएंट की डिलीवरी शुरू कर दी है। अगर इन तस्वीरों में सच्चाई है तो ये ड्रैगन की एडवांस सैन्य क्षमताओं को काफी तेजी से बढ़ा देगा। पाकिस्तान की वायुसेना अभी तक अमेरिकी F-16, चीनी J-F-17 और पुराने मिराज विमानों पर निर्भर है, लेकिन भारतीय वायुसेना में राफेल के शामिल होने के बाद चीन ने काफी तेजी से पाकिस्तान की मदद करना शुरू कर दिया। माइटी ड्रैगन चेंगडू J-20 चीन का पहला 5वीं पीढ़ी का स्टिल्थ फाइटर जेट है। हालांकि ये निसंदेह F-22 और F-35 के जैसी पावर को कॉपी कर सकता है, लेकिन ये अपने आप में एक सक्षम फाइटर के रूप में विकसित हुआ है। चीन ने यह भी दावा किया कि उसकी स्टेल्थ क्षमताएं F-35 के बराबर हैं। हालांकि सटीक आंकड़ों की सार्वजनिक रूप से पुष्टि नहीं की गई। दरअसल साल 2025 दक्षिणी एशिया और इंडो पैसिफिक के लिए एक निर्णायक मोड़ साबित हो सकता है। पिछले एक हफ्ते में 2 बड़ी खबर सामने आई। पहली कि चीन ने अपने J-35 स्टेल्थ फाइटर जेट की डिलीवरी शुरू की, और दूसरी कि पाकिस्तान वायुसेना ने चीन से FC-31 स्टेल्थ फाइटर्स J-35A का निर्णायक संस्करण को शामिल करने की प्रक्रिया शुरू करने की बात कही। पाकिस्तानी सेना के सीनियर अधिकारियों ने बात करते हुए
कुछ महीनों में स्टिल्थ फाइटर्स की डिलीवरी शुरू होने की खुद से पुष्टि की, यानी भारत के दोनों खतरनाक पड़ोसी अब स्टिल्थ फाइटर क्षमता वाले होंगे, जबकि भारत के पास सबसे एडवांस लड़ाकू विमान राफेल होगा, जो 4.5 पीढ़ी का लड़ाकू विमान है। रिपोर्ट के मुताबिक चीन में जिन 2 J-35 लड़ाकू विमान की डिलीवरी शुरू हुई, उनमें एक चीनी वायुसेना के लिए यानी एयरफोर्स वेरिएंट है और दूसरा चीन की नौसेना के लिए यानी नेवी वेरिएंट है। हालांकि इन दावों की चीनी अधिकारियों या अंतर्राष्ट्रीय पर्यवेक्षकों ने फिलहाल पुष्टि आधिकारिक तौर पर नहीं की, लेकिन पाकिस्तान ने जल्द डिलीवरी होने की पुष्टि कर दी है। बता दें कि J-35 लड़ाकू विमान एक स्टिल्थ फाइटर है, जिसे चीन ने अमेरिका के F-35 स्टिल्थ फाइटर जेट से मुकाबला करने के लिए डिजाइन किया। पाकिस्तान ने पिछले साल जनवरी में J-35 खरीदने की बात भी कही। बता दें, ऑपरेशन सिंदूर के बाद से भारत और पाकिस्तान के बीच जिस तरह के संबंध बन गए हैं, भारत अपनी सुरक्षा को लेकर और भी चिंतित हो गया और अपने डिफेंस सिस्टम को और मजबूत करने की दिशा में विचार कर रहा है। इसी क्रम में भारत राफेल लड़ाकू विमानों से आगे की भी सोच रख रहा है और संभावना ये जताई जा रही है कि Su-57 और F-35 की खरीद पर भारत जल्द ही फैसला लेगा। দর্শক, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেয়া ভাষণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরো খবর আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শকুত সাদেক। সৈকত, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কি বলছেন সাধারণ মানুষরা এবং আগামী বছরের প্রথমার্ধে নির্বাচনের এই ঘোষণাকে কিভাবে দেখছেন তারা জানিয়ে দেবেন আমাদের। এ নিয়ে আপনি আসলে ঠিক বলছিলেন যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া যে ভাষণ, তিনি ঈদের শুভেচ্ছা জানালেন এবং তার দীর্ঘ এই বিগত সময়ে তিনি দেশের জন্য কি করেন সব বলার সাথে সাথে আগামী যে রোডম্যাপ, জাতীয় নির্বাচন, জুলাই সনদ এবং এই জুলাই অভ্যুত্থানের ঘটনার যে বিচার সহ নানা বিষয় তুলে ধরল। তবে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়টি জাতীয় নির্বাচন, আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেতে নির্বাচনের হবে, সে একটা মেসেজ তিনি জাতির উদ্দেশ্যে জানালেন। এটা নিয়ে আসলে মানুষের মধ্যে, ঈদে ঘরমুখী মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। তার এই ভাষণকে বা তার এই রোডম্যাপকে অনেকেই স্বাগত জানিয়েছে, অনেকে বলছেন এই সময়টা যথার্থ ঠিক সময় তিনি নির্বাচন দিতে যাচ্ছেন, যেহেতু আগে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে আগামী নির্বাচন এই অন্তর্বর্তী সরকার দিতে চান, যদিও বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিলেন। এর পাশাপাশি যে সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কারের বিষয় আছে, বিচারের বিষয় আছে, সব কিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষ তার যা নিজস্ব অবস্থান থেকে কথা বলেছে। এখন আমাদের এখানেও আরও কয়েকজন সাধারণ মানুষ আছে, তাদের মুখ থেকে একটু যদি শুনে যে তারা এই নির্বাচন নিয়ে কী বলতে। ভাই, আপনি তো জানেন যে আজকে ইউনূস সাহেব বক্তব্য দিলেন, আগামী এপ্রিলে জাতীয় নির্বাচনের একটা তারিখ ঘোষণা করলে, এই বিষয়ে আপনার মতামত যদি বলতেন। তারিখ নির্বাচনের রোডম্যাপ মানে তারিখ ঘোষণা করার জন্য এটা মনে হয় আমার দিক থেকে যেটা মনে হয় ভালো হয়েছে, কেননা যে বাংলাদেশে একটা বৃহৎ রাজনৈতিক দল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল। সেক্ষেত্রে যদি নির্বাচনটা গড়িমসি হতো তাহলে সেক্ষেত্রে দেশে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারত। তো এই জায়গা বর্তমান যে সরকার আছেন তিনি যে ডিসিশন নিয়েছেন সেটা অনেক সুন্দর ডিসিশন এবং এটার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে অস্থিতিশীল পরিবেশ যতটুকু হচ্ছে কাকতালীয়ভাবে এগুলো সব ঠিক হয়ে যাবে। নির্বাচন আর সংস্কারের বিষয়টা তখন নির্বাচনের জায়গা সংস্কারের জায়গা। তো সেই জিনিসটা হচ্ছে যে সংস্কার বিগত সরকারগুলোও করেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর, কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, কতবার সংশোধনী করা হয়েছে, সেটা তো সবাই কম বেশি জানেন। তো সেক্ষেত্রে সংশোধনী বা সংস্কার যেগুলো করা হয়েছে তাদের মতো করে করা হয়। যখন যে সরকার সংস্কারগুলো করেন তখন সেই সরকার তার মতো করে সংস্কার করেন। আসলে ওইটা জনগণ বান্ধব হয় কি না তারা এটা কখনো বিবেচ্য চিন্তা করে না। তবে এই নির্বাচনের পরে এই যে আবার যে জুলাই সনদটা হবে এটাও সবার জন্য ভালো, যারা এই যে জুলাইয়ের যে গণহত্যা তাদের জন্য একটা থাকবে, মাইল ফলক হিসেবে থাকবে। আর আমি একটু আপনার মুখে শুনতে চাচ্ছি যে আগামী এপ্রিলে যদি নির্বাচনটা হয়, এই নির্বাচনটা কি তারিখটা আপনি কিভাবে দেখছেন? যে আমি তো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনছিলাম যে ডিসেম্বরে নির্বাচন দিবে, তো নির্বাচনটা দেওয়ার একটা প্রয়োজন আছে। নির্বাচন ছাড়া আসলে একটা অস্থায়ী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে না। একটা নির্বাচিত সরকার দরকার আছে, যেহেতু জুলাই আন্দোলন হয়েছে কিংবা সরকারের রুটম্যাপ
যেটাই চাওয়া হয়েছে, সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওক, নির্বাচনের সুষ্ঠু একটা তারিখ ঘোষণা করুক। যারা রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচন যদি প্রক্রিয়া যে আসতে পারে, তারা নির্বাচন ক্যাম্পিং চালাতে পারে। আগামীতে যারা নির্বাচন করবে, যেই দলগুলো আসবে, তাদের ফিল্ডটা যে তারা ভালোভাবে সাজাতে পারুক। আর ডক্টর ইউনূসের একটা গ্রহণযোগ্যতা আছে, তিনি একটা নোবেল পুরস্কার পেয়েছে। তো উনি নির্বাচনটা নিয়ে তড়িঘড়ি সাময়িক না করে মানে সঠিক একটা স্পেসে সঠিকভাবে নির্বাচন দেখ, সঠিক একটা সরকার আসুক, উনিও সঠিকভাবে বিদায় নিক। জনগণ এটাই আসলে আশা করে। লিনিয়া, দুজন মানুষের মুখে আমরা শুনছিলাম যে এই আগামী জাতীয় নির্বাচন ডক্টর ইউনূসের সরকার পরবর্তী। But I'm very disappointed in Elon. I've helped Elon a lot. কিছুদিন আগেও ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যকার বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়, তবে বর্তমানে দুজনের দ্বন্দ্ব একদমই প্রকাশ্যে। অবশ্যই ক্ষতি করতেছে, ঠিকই তো। হ্যাঁ ওইটাই তো, এখন কথা তো এটা দরকার আছে, এগুলো খাওয়া বাসালে সময় নেই, এগুলো 10 টাকা এত করে বললাম। আমরা দেখলাম শব্দ পাই আইলাম যে ঘটনা মামা টান দিও না, মামা একটু 1 মিনিট দাঁড়াও। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় উত্তরা অঞ্চলমুখী মহাসড়কে তীব্র যানজটে নাকাল হয়েছে মানুষ। অনেকে ট্রাক পিকআপে করে রওনা করেছেন বাড়ির দিকে, আর টিকিটের দাম নিয়ে সারাদিন চলছে অব্যবস্থাপনা। অন্যদিকে দক্ষিণাঞ্চলের মহাসড়কে স্বস্তিতেই বাড়ির পথে গেছে মানুষ, ছিল না কোনো যানজট। বাসে করে শেষ মুহূর্তের ঈদ যাত্রার খবর সংগ্রহ করেছেন 3 সহকর্মী সবুজ মাহমুদ, ফারজানা আক্তার ও নিবির সাহা। লোকাল বাসে যাত্রী ওঠানামা, পশুরহাটে যাওয়া আসা করা ট্রাক, সব মিলিয়ে আমিনবাজার থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। সেই সাথে ভারী বর্ষণ আর জলাবদ্ধতা তৈরি করেছে বাড়তি ভোগান্তি। সব মিলিয়ে দুর্ভোগে পড়েছেন ঈদ যাত্রায় বাড়ি ফেরা সাধারণ মানুষ। গাড়ি আসেনি, বলল যে গাড়ি অনেক দূরে আছে, গাড়ি তো আসতে দেরি হইতেছে, রাস্তা হয়তো জ্যাম আছে এরকম। রাস্তায় জ্যাম জট, উত্তরবঙ্গে বিশাল জ্যাম, 35 কিলো রাস্তা জ্যাম, গাড়ি ঢাকায় ঢুকতে পারতেছে না, ঢাকা থেকে যাত্রী ঠিক মতো যাইতে পারতেছে না, প্রচণ্ড জ্যাম, আমরা ঠিক মতো গাড়ি ছাড়তে পারতেছি না। আমরা ফ্যামিলি নিয়ে কেমনে ঈদ করবো? সমস্যা নাই, এখন ঈদে বাড়ি যাবো, এটা অনেক খুশি আর কি, কষ্ট মনে হইতেছে না। এখানে আসছি 8টার দিকে, 8টার আগ দিয়ে আসছি, এখন পর্যন্ত বসে রয়েছি 8:30টার গাড়ি, এখনো গাড়ি আসে নাই। ঈদের আগের দিনও বাড়ি ফেরা মানুষের ভিড় কমেনি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ আর পোশাক শ্রমিকরা লোকাল বাস এমনকি ট্রাক পিকআপে চড়েও রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস না পেয়ে অনেকটা ঝুঁকি নিয়েই চড়ছেন পশুবাহী ট্রাকে। টাকা পয়সা নাই তো, এর কারণে কম টাকা ভাড়ার জন্য। যাবেন কোথায়? টাঙ্গাইল। আমরা তো আর্থিক অবস্থা তো নাই অত টাকা পয়সা দেওয়ার, আর বাধ্য ট্রাকে যাইতে হইতেছে। কালকে আমার গাড়ি প্রথম দিছে 10টা বাজে, এই জন্য আজকে আমরা যাইতাছি, রাতে তো গাড়ি পাইনি কা। বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে যে এখানে বাড়তি ভাড়া রাখা হচ্ছে, অর্থাৎ অন্য সময়ে যেই বাসের টিকিট থাকে 600 টাকা, সেটি নাকি এখন 1200 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। আমরা সকালে দেখেছি একজন ব্যক্তি এসে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছেন যে 600 টাকার টিকিট তাদের কাছ থেকে 2000 টাকা চাওয়া হয়েছিল এবং তারা 2000 টাকা দিতে রাজি না হওয়ায় সেই বাস ছেড়ে যেতে চায়নি। এরপর আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট এসে সেটি সমাধান করেছে। বেশি নিচ্ছে এখন, ওই যে আপনার ব্যাক করার সময় খালি গাড়ি আসবে। যাত্রীরা অভিযোগ করতেছে ভাড়া বেশি নিতেছে, কিন্তু না ভাই, আমরা তুলনামূলকভাবে ভাড়া বেশি নেই না, হয়তো 150 টাকা বাড়তি নেই। এটা সবারই তো একটা ঈদের বোনাস প্রয়োজন আছে, এইটুকুই ভাই, 50-100 এইটুকুই বেশি নেই, আর বেশি নেই না। আমরা সেনাবাহিনী আসছে বলছে যে আমাদের গাড়ি নষ্ট, গাড়ির কাজ করে দিচ্ছি, মানে সেনাবাহিনী গেলে আবার 200 টাকা ভাড়া, 400 টাকা, 500 টাকা। যে এই গাড়িটা বেশি ভাড়া চেয়েছে তার বিরুদ্ধে আমরা তার নাম্বার নিয়ে আসছি,
তার ফিটনেস ঠিক নেই, আমরা তার কাগজপত্র ক্যান্সেল করে দিব। ঈদযাত্রার শেষ দিনে এসে দক্ষিণাঞ্চলের মানুষেরা অনেকটা অনায়াসেই তারা বাড়িতে ফিরতে পারছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তারা তেমন কোনো যানজটের মধ্যে পড়েননি। তারা বলছেন যে ভোগান্তি হয়েছে শুধু ঢাকা থেকে বের হতে, তবে এক্সপ্রেসওয়েতে ওঠার পর কিন্তু তাদের আর কোনো যানজটে পড়তে হয়নি। কালকে দেখছি রোডে জ্যাম ছিল, তো মোটামুটি ঈদ আনন্দের জন্য বাড়িতে যাচ্ছি মা বাবার সাথে। কত করে নেওয়ার কথা? 380 টাকা মধুপুর আর মধুপুর থেকে ধনবাড়ি 20 টাকা, 400 টাকা। আপনার লোকজন দোকানে 700 করে ভাড়া নিচ্ছে। না, আমাদের এখান থেকে আমার সামনে বিনিময়ের একটা বাস 700 করে ভাড়া নিয়ে চলে গেল। তাহলে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনার বাস? স্যার ও তো গাড়ির ভিতরে ঢোকে না। তাহলে গাড়ির ভিতরে না ঢুকে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে? স্যার আমরা তো ওটা দেখি। কেন গাড়ি এসে আপনার কাছে রিপোর্ট করে না? না, আসে না। কয়টা বাস আপনার মোট? গাড়ি আছে স্যার, আমাদের ঢাকা আছে। এখন এখানে কয়টা থাকার কথা? গাড়ি জামে রাস্তায় আটকে আছে। টিকিট কি আপনার এখান থেকে কাটা হচ্ছে নাকি ওখান থেকে জনগণ উঠায় ভাড়া নিয়ে চলে যাচ্ছে? তারা জনগণ তুলে ভাড়া নিয়ে চলে যায়। এটা কোনো নিয়ম হলো? তাহলে টিকিট কাউন্টার কেন আর আছে? আমরা যেটা আমাদের কাউন্টারে আসে সেটা আমরা 400 টাকা করে টিকিট দিই। টিকিটের স্লিপ আছে আপনাদের কাছে? না, আমাদের ওখানে টিকিট আছে। কত করে টিকিট বিক্রি করতেছেন দেখান তো? আমরা 400 টাকা দিই। দেখান, স্লিপ দেখান। ভাড়া চারটা দেখেন আর টিকিটের ইয়াগুলো দেখেন। আপনার হাতে যেটা আছে ওটা দেখান তো। ভাড়া দিচ্ছেন কত করে? আমরা এটা ওবি। ওটা দেখেন, ওটা দেখেন। এটা ওবি। যেগুলো টিকিট বিক্রি করতে অলরেডি কোনো কপি নাই? স্যার এই যে মুরব্বিরে পাইছে, আমি দেখে গেছি মুরব্বি এনেছিলেন বিনিময়। কত করে টিকিট বিক্রি করতেছেন? 380 টাকা। আপনি তো বললেন 400। 384 টাকা তো মধুপুরে ভাড়া। আর ওখান থেকে 10-20 টাকা কম করে 400। কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ, আমরা ওই যে 400 পর্যন্ত দেওয়া হয় আর কি। তো 380 আমরা কাউন্টারতে দিলে 380 টাকা রাখি, আর যদি ওরা গাড়ির থেকেই করে তাহলে ওরা 400 টাকা রাখে। 700 টাকার কথা বলছেন? 700 টাকা ওখানে রাখতেছেন। না, ওইটা তাহলে আমাদের আপনার গাড়ির ড্রাইভার এবং আমাদের দিকে টাইম চলে গেছে, এর কারণটা বলেন। না, আমি ফোন দেন যে গাড়ি আমাদের দেখে চলে গেছে। ও তাইলে আমি তো ওইটা বাহিরের ব্যাপার। কমপ্লেইন যে আপনার গাড়ি 700 করে ভাড়া নিচ্ছে, 400 টাকার ভাড়া। জি না, আমরা এই কাজ করি না, বাইরে আমাদের নলেজের বাহিরে। তাহলে এটা আপনাদের বাহিরে, বাসই তো ওখান থেকে গেল। ওইটা আমাদের টার্মিনালের ভিতর থেকে না, তাহলে ওইটা বাহির থেকে যেতে পারে। বাহিরে আপনার বাস আপনার টার্মিনালে না এসে আপনার অনুমতি ছাড়া চলে যাচ্ছে ওই আপনার তো বাস। বাহিরে আবার ডিউটি করার জন্য আমাদের রোড কমিটির থেকে কিছু লোক নির্ধারণ করা আছে। তাহলে ওরা রোড এটা চেক কমিটির করার লোককে ডাকতেন। ফোন দেন, ডাকেন রোড কমিটির লোক। রোড কমিটির লোক ওই যে ওইখানে সব আছে বসা। হ্যাঁ, যান ডেকে নিয়ে আসেন। আমাদের জন্য এটা পার্ট বাই পার্ট আপনার মেন করা আছে, সেট করা আছে। কোথায় কি সেট করা আছে? বাহিরের ডিউটির জন্য আপনার রোড কমিটির থেকে লোক দেওয়া আছে, আর আমরা কাউন্টারে মাস্টারি করে টিকিট দিই। আমরা এই গাড়ি আসলে আমরা টিকিট দিয়ে দেই, আর গাড়ি না আসলে ওর বাইরে থেকে কোথা থেকে গেলে ওইটা তো আর আমরা বলতে পারি না। এখানে আবার উপরে গাড়ি এসে রিপোর্ট তার মধ্যে করবে, আপনি টিকিট দিলে তারপর গাড়ি যাবে। আপনার অনুমতি ছাড়া আপনাকে না বলে গাড়ি কিভাবে ওখান থেকে চলে যাচ্ছে? রাস্তার মাঝখান থেকে যাত্রী উঠায় বেশি ভাড়া নিয়ে। ও এটা আমি তো বলতে পারবো না, এটা আমার কি অপরাধ সেটা আমি বলে দেখি। আপনি বুঝতে পারতেছেন না? না, জি না। এই যে আমার 5টা লোক আছে, হ্যাঁ। ওরা কি আমার সাথে কথা না বলে এখান থেকে চলে যাবে? ঠিক আছে। তাহলে ওই বাসটা তো আপনার। হ্যাঁ। এসে আপনার সাথে কথা বলে তারপর তো যাওয়ার কথা এখান থেকে। আপনার কাছে এসে রিপোর্ট করবে যে আমরা ফিরে আসছি, আপনি টিকিট দিবেন। রিপোর্টটা আপনার এইখানে করবে, এইখানে করার পরে এইখান থেকে রিপোর্টটা আমাদের কাউন্টারে দেয়। সেন্সোডাইন টুথপেস্টের সাথে সেন্সোডাইন টুথব্রাশ ফ্রি, বাঁচলো টাকা 110। Protect your family from the unexpected with flexible insurance from Canada Life. আমি কিন্তু গরুকে সিটিও বসাই নাই, আমি গেছি ওখানে, তো আমার সাথে গাড়িটাতে পিছনে জায়গাটা খালি আছে, আমি জাস্ট নিয়ে আসছি। সরকারি গাড়িতে এলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কোরবানির গরু, এ নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সচেতন মহলও নড়ে চড়ে বসেছে। যে গাড়ি ব্যবহার করা হয় সরকারি কাজে, সে গাড়িতেই উঠানো হয়েছে কোরবানির গরু। এ যেন মামাবাড়ির আবদার।
সরকারি গাড়িতে গরু তুলতে দেখে উৎসুক জনতাও ভিড় জমিয়েছেন, এমন অভিযোগ উঠেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসসুম প্রভার বিরুদ্ধে। 5 জুন রাজশাহীর নাওদাপাড়া এলাকার সিটি হাট থেকে ওই কোরবানির গরুটি কিনে বাগাতিপাড়ায় নিয়ে আসা হয়। হামিম তাবাসসুম প্রভা বাগাতিপাড়া ইউএনও এবং একই উপজেলার সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আম কেনাবেচার সময় আড়তদারদের বাড়তি ওজন নেয়া নিয়ে একটি সভা ছিল। সেই সভায় যোগদান করতে বাগাতিপাড়া থেকে সহকারী কমিশনারের ডাবল কেবিন পিকআপ নিয়ে রাজশাহী যান ইউএনও হামিম তাবাসসুম প্রভা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সভা শেষে রাজশাহীর সিটি হাটে কোরবানির জন্য একটি গরু কিনেন। পরে সেই গরু গাড়ির পেছনের কেবিনে তোলা হয়। সামনের কেবিনে ইউএনও বসে বাগাতিপাড়ায় ফেরেন। আমি যেহেতু ছুটি পাই নাই, আমার স্টেশনে কোরবানি ঈদ করা লাগবে, তো আমার বাগাতিপাড়ায় কোনো হাট নাই, তো আমাকে রাজশাহী থেকে কিনতে হচ্ছে। তো আমি যেহেতু আজকে মিটিং এ গেছি, আমি এসিল্যান্ডের গাড়িটা নিয়ে গেছি, যেহেতু আমরা এসিল্যান্ড না, আমি এসিল্যান্ডে চার্জেই আছি। তো আমি জাস্ট আসার সময় যে গরুটা কেনা হয়েছে আমার গাড়ি পেছনে নিয়ে আসছি। আমি গেছি ওখানে, তো আমার সাথে গাড়িটাতে পিছনে জায়গাটা খালি আছে, আমি জাস্ট নিয়ে আসছি। আমার গাড়িটাও সে নোংরা করে নাই, অনিয়ম সেটাও কোথাও নাই। আমি যেহেতু সরকারি কাজে গেছি এবং আমি যেহেতু সরকারি সময়ের মধ্যেই আবার ব্যাক করছি এবং জাস্ট একটা পরিবহন করছি, এবং সেখানে আমি না পশুর কোনো করছি না, আমার গাড়ির পিছনে ওখানে কি নিব এটা কিন্তু কোনো ফিক্স কিছু লেখা নাই। আমাকে যদি পরিপত্র দেখাতে পারেন যে গাড়ির পিছনে কি তোলা যাবে কি তোলা যাবে না, আমি কিন্তু গরুকে সিটিও বসাই নাই। এ বিষয়ে কথা বলতে কালের কণ্ঠের প্রতিবেদক নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।